জাস্টিস। এই প্রথমবার ইস্টবেঙ্গল মোহনবাগান ফ্যান্স একসাথে হয়ে ফাইট করছে। এই পুলিশি তৎপরতা যদি ক্রিমিনালদের ধরার জন্য ইউটিলাইজ হয় তাহলে তিলোত্তমা জাস্টিস পাবে। পুলিশের প্রশাসনের ব্যর্থতা, পুলিশ যদি চাইতো এই ম্যাচ করাতে পারতো। আমরা বিচার চাই, এটা জাস্টিস চাই। এটা হতে পারে না, সবকিছুর একটা লিমিট আছে। আমাদের ওদের কি হবে তাদের? আজকে একটাই স্লোগান, ঘটি বাঙালের একটাই শট, জাস্টিস ফর আরজি কর। নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। জাস্টিস ফর আরজি কর, আর এই নিয়েই কিন্তু শুধুমাত্র কলকাতা বা রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশের ছবি আপনাদের সামনে জি 24 ঘন্টা তুলে ধরেছে, যেখানে একটাই কথা বারবার করে উঠে এসেছে, জাস্টিস ফর আরজি কর। আর কোথায় দাঁড়িয়ে রয়েছে তদন্ত? সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদও চলছে এবং তারই সঙ্গে প্রতিবাদের জ্বর কিন্তু আছড়ে পড়ছে বিভিন্ন জায়গাতে। সমস্ত আপডেট যেমন তুলে ধরছে এবং তারই সঙ্গে কিন্তু রাজনৈতিক বক্তব্য উঠে আসছে। আর অপরদিকে চিকিৎসক সহ বিভিন্ন সংগঠন, আইনজীবীদের সংগঠনকেও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। তারা প্রত্যেকেই কিন্তু এই দাবিতে পথে নামছেন। আর তারই সঙ্গে গতকাল আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে ডুরান্ডে ডার্বি হচ্ছে না, কিন্তু তারপর যে পরিস্থিতি তৈরি হলো তাতেও কিন্তু ক্ষোভে পুষছেন সমর্থকরা। এই জায়গায় দাঁড়িয়ে জনগণমনতে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী, রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা অভ্র সেন, রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, এবং আমাদের সঙ্গে থাকবেন আরো অন্যান্য অতিথিরা, এবং যার মধ্যে অবশ্যই করে রয়েছেন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রৌনক মল্লিক, মোহনবাগানের সমর্থক, এবং রজত শুভ্র নন্দী, ইস্ট বেঙ্গলের সমর্থক। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুর আগে প্রথমে আমরা শুরু নেব গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর তিন দলের সমর্থকরাই তারা কি বলেছেন। সিকিউরিটির কথা গভর্নমেন্ট থেকে আমাদের বলা হয়েছে যে দেওয়া হবে, কিন্তু দেখতে তো পাচ্ছি না। পড়ার পর একটা করে ভিকটিম বেরোচ্ছে, কিন্তু তারপরে যারা সাসপেক্ট তাদেরকে ধরার জন্যই তো মুখ বন্ধ করিয়ে দেওয়া হচ্ছে। আমাদের লাঠি চার্জ করার সময় এত পুলিশ কোথা থেকে আসলো? কোথা থেকে এরা আসলো এত পুলিশ? আমাদের জবাব চাই। দলদাসেরা বুঝবে না বাঙালির ইমোশনের ব্যাপারে। যতক্ষণ আমাদের পা চলবে, শরীর চলবে, আমরা ততক্ষণ আমাদের এখানে আছি। সবকিছুর একটা লিমিট আছে, তাই এসছি। না পারতে কি হবে? ওটা ভয় তো একটু লাগছেই। মা বাবার ভয় লাগছে, আমার থেকে বেশি আমার মা বাবার ভয় লাগছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান যে প্রতিদ্বন্দ্বী, আজকে তারা একসঙ্গে দুই ভাই রাস্তায় নেবে উই ওয়ান্ট জাস্টিসের জন্য বলা হচ্ছে। ডার্বি ক্যান্সেল করা হয়েছে। বোঝা যাচ্ছে যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কতটা ভয় পেয়েছেন। ডার্বি ক্যান্সেল করেছেন। আর এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তারই সঙ্গে অতিথিদের সঙ্গে কথা বলবো এবং সমর্থক যারা রয়েছেন তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি। আলোচনা শুরু করার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনা অংশগ্রহণ করেছেন আমাদের আরও একজন অতিথি, এআইএফএফ এর সভাপতি কল্যাণ চৌবে। কল্যাণদা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। কল্যাণদা, আমরা দেখলাম গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল সল্টলেক স্টেডিয়ামের বাইরে, সেখানে তিন প্রধানের সমর্থকরা এসে উপস্থিত হয়েছিলেন, কিন্তু তিন প্রধানের যারা অন্যতম দায়িত্বে কর্তা ব্যক্তিরা তারা কিন্তু হাজির হলেন না। আপনি দেশের ফুটবল নিয়ামক সংস্থার সভাপতি, আপনি গিয়ে হাজির হলেন কেন? কিসের তাগিদে? ফুটবল, প্রাক্তন ফুটবলার, নাকি সংস্থার দায়িত্বে রয়েছেন, বা কোথাও কি রাজনীতি রয়েছে? দেখুন, সর্বোপরি আমার যে পরিচয়, আমি একজন প্রাক্তন ফুটবলার। এই দুটো ক্লাবেই আমার খেলার সৌভাগ্য হয়েছে। যুবভারতীতে আমি অসংখ্য ম্যাচ খেলেছি এবং এই কলকাতার ময়দান, কলকাতায় খেলাধুলার সমর্থকদের আবেগ, তাদের উত্তেজনা, এই বিষয়গুলো আমি বুঝি। তো যখন গতকাল আমি শুনলাম যে সমর্থকদের অ্যারেস্ট করা হচ্ছে, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, তো আমি একজন প্রাক্তন ফুটবলার হয়ে সেখানে পৌঁছই। আমার মনে হয় সেখানে যে কর্তব্যরত পুলিশ অফিসাররা ছিলেন, যখন একটা গাড়িতে প্রায় 10-12 জন ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকদের অ্যারেস্ট করে রাখা হয়েছিল, আমি সেই পুলিশকে অনুরোধ করি যে পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটেনি যে একজন ফুটবল সমর্থককে অ্যারেস্ট করা হয়েছে কারণ তারা ফুটবল ম্যাচ করানোর দাবিতে উপস্থিত হয়েছেন স্টেডিয়ামে।
তো তাদেরকে ইমিডিয়েটলি রিলিজ করা উচিত। তো আপনার প্রশ্নের উত্তর আমি বলবো যে কেবলমাত্র একজন প্রাক্তন ফুটবলার হিসেবে আমি পৌঁছেছিলাম, যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা ফুটবল মাঠে গিয়ে যে কোনো একটা খেলা, দেখুন দর্শক ছাড়া সেই খেলার উত্তেজনা তৈরি হয় না, দর্শক ছাড়া খেলা বেরঙিন লাগে। তো আপনি দর্শককেই যদি তার সিস্টেম থেকে বাদ দিয়ে দেন তাহলে সেই খেলাকে আপনি চালাতে পারবেন না। আমার মনে অত্যন্ত অন্যায় হয়েছে গতকালের ঘটনা এবং আমি এর তীব্র নিন্দা করছি। কল্যাণদা, আপনার শহর থেকে ডুরান্ট সরে গেল, আপনি দেশের ফুটবল নিয়ামক সংস্থার প্রধান, কোথাও কি আপনার তাগিদ থাকবে না যাতে ফেরত নিয়ে আসা যায়? আপনি প্রথম থেকে কেন চেষ্টা করলেন না কল্যাণদা? না, এই যে ম্যাচ সরিয়ে দেওয়ার আগে আপনার প্রশ্নেরই খেই ধরে বলি যে আমি যদি নিয়ামক সংস্থার প্রধান হই, একবারও কি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এখানে ম্যাচ করা উচিত কি উচিত নয়, ম্যাচ করা সম্ভব কি সম্ভব নয়? কেন সব সময় ড্যামেজ হওয়ার পর ড্যামেজ কন্ট্রোল করতে কাউকে মাঠে নামতে হবে? কালকে যে বিশাল সংখ্যক, আপনাদেরই কিছু সংবাদ মাধ্যমে জানতে পারলাম ১৫০০-এর বেশি পুলিশ উপস্থিত ছিলেন, অগুন্তি পুলিশ। এদিকে আপনার দত্তাবাদের বেঙ্গল কেমিক্যালের কাছে পুলিশ ব্যারিকেড করে আটকে রেখেছে, সমর্থকদের ঢুকতে দিচ্ছেন না। অন্যদিকে বেলেঘাটার মোড়ে রাগিনী সিনেমার কাছে পুলিশ ব্যারিকেড করে আটকে রেখেছে, সমর্থকদের আসতে দিচ্ছে না। মাঝখানে বিশাল পুলিশ, হাজার হাজার পুলিশ। এর পুলিশের অর্ধেক পুলিশ থাকলে কি খেলা হতো না? আমার মনে হয় এই যে ব্যর্থতা প্রশাসনের, তার জন্য কার ক্ষতি হলো? ফুটবলের ক্ষতি হলো। কেন এই যে যারা এই তিন প্রধান ক্লাবের যে সমর্থকরা রয়েছে তারা কেন এত বড় শতাব্দী প্রাচীন ১৩৩ বছর পুরনো একটা টুর্নামেন্টের খেলা তারা নিজেদের মাঠে দেখতে পারবে না? আপনি কি যেচে উদ্যোগ নিতে পারতেন না কল্যাণদা? এর দায় কে নেবে? আপনি তো সমর্থকদের বঞ্চিত করলেন। না, আমি তো চাইছি, আমি এখনো চাইছি যদি আমার উদ্যোগে কলকাতায় ডুরান্ড কাপের খেলা পুনরায় ফিরে আসে, আমি খুব আনন্দের সাথে আমি উদ্যোগ নেব, সকলের সাথে সহযোগিতা করব। কিন্তু আমাদের উদ্যোগ যথেষ্ট নয়। পুলিশ সর্বভারতীয় ফুটবল সংস্থার অধীনে পড়ে না, ল অ্যান্ড অর্ডার ফুটবল সংস্থার অধীনে পড়ে না। তো সেহেতু কেবলমাত্র উদ্যোগ নেওয়া, আমরা সেটা ফাঁকা আওয়াজ হবে, তাতে বাস্তবে কোনো লাভ হবে না। তবে যদি সকলে মিলে চেষ্টা করে, আমার মনে হয় এত প্রাচীন এক ফুটবল টুর্নামেন্ট এবং যেখানে দুই প্রধানের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে, এত ভালো দুটো টিম করা হয়েছে। গত বছর ইস্টবেঙ্গল এবং মোহনবাগান একাধিক ট্রফি জিতেছে, মহারান আই লিগ থেকে আইএসএলে উঠেছে। এরকম একটা পরিস্থিতিতে কলকাতা থেকে ডুরান্ড কাপের খেলা সরিয়ে নেওয়া আমার মনে হয় ফুটবলের অপূরণীয় ক্ষতি। কল্যাণদা, আপনাকে শেষ প্রশ্ন করব, তিন প্রধানের প্রচুর সমর্থক উপস্থিত ছিল, যার মধ্যে অনেককে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল। মাঝরাতে আমরা দেখলাম যে আপনি হাজির হলেন এবং অনেকেই আপনি চাড়িয়ে নিয়ে আসলেন। মাঝরাতে আপনাকে গিয়ে হাজির হতে হলো কেন? কোন তাগিদ থেকে? তাগিদ একটাই, আমি বললাম প্রাক্তন ফুটবলার, এবং এই জায়গায় হয়তো আমি কিছুটা আমার মনে হয়েছে আমি ফুটবল নিয়ামক সংস্থার সভাপতি হিসেবেও সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। যদি ভালো বাড়ির ছেলেরা যারা পড়াশোনা করে, ফুটবল দেখতে এসেছে, তারা যদি একটা রাত লকআপে থাকে, যে মানসিক যন্ত্রণা, যে তার একটা কেরিয়ারে দাগ পড়ে যাওয়া, কেন সারা রাত একটা লকআপে থাকবে? ক্রিমিনালদের সাথে লকআপে রাখা হয়েছে তাদেরকে। আমার মনে হয় এটা কাম্য নয়। এটা অন্যভাবে ট্রিট করা যেতে পারত, এটাকে অন্যভাবে হ্যান্ডেল করা যেতে পারত। কমপ্লিটলি ব্যর্থতা পুলিশ প্রশাসনের। কেন একটা সাধারণ ছেলেকে গিয়ে লকআপে রাত কাটাতে হবে কেবলমাত্র সে ফুটবল ম্যাচ দেখার দাবি করার জন্য? আমার মনে হয় আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে, পুনরায় ভাবতে হবে, এবং প্রশাসনকেও তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। ধন্যবাদ কল্যাণদা। আমরা কথা বললাম কল্যাণ চৌবের সঙ্গে, আর এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে দুই দলের সমর্থক ইতিমধ্যেই রয়েছে, কিন্তু তার আগে এই মুহূর্তে অরূপদার কাছে যাব। অরূপদা, প্রশাসনের ব্যর্থতার কথা চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আন্দোলন, তদন্ত চলছে এবং তারই সঙ্গে তার সমস্ত আপডেট তুলে ধরছি, কিন্তু কল্যাণদা এইমাত্র যে কথা বললেন, যে তিনি বলছেন যে প্রশাসনিক ব্যর্থতা, কি বলবেন? দেখুন শিলাদিত্য, আপনি কল্যাণ চৌবের পরিচয় করালেন, এটা তো ঘটনা, উনি এএফএফ এর দায়িত্বে রয়েছেন। আমি নিজে একজন ক্রীড়াপ্রেমী, আমি ইস্টবেঙ্গলের সমর্থক, তার বাইরে উঠে রাজনৈতিক নিশ্চিতভাবে আমি এখানে প্রতিনিধিত্ব করছি।
ফুটবলার কল্যাণ চৌবের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ আস্থা রয়েছে, কিন্তু কল্যাণ চৌবে ক্রীড়া প্রশাসক হিসেবে ওখানে গিয়েছিলেন না দুবার বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে দুবারই হেরে যাওয়া, সেটা অন্য কথা, তিনি ওখানে গিয়েছিলেন বিজেপির সংগঠক হিসেবে, আমার সেটা নিয়ে একটা প্রশ্ন থাকতেই পারে। দ্বিতীয়ত, কল্যাণদা ফুটবলার হিসেবে, আমি আবারও বলছি উইথ অল ডিউ রেসপেক্ট টু কল্যাণ চৌবে অ্যাজ ফুটবলার, উনি এআইএফএফ এর দায়িত্বে রয়েছেন। ভারতীয় কোচ ইগর স্টিমাক গত 21শে জুন সাংবাদিক সম্মেলন করে আপনাদেরকে কি বলেছিলেন, যে ফুটবল ভারতবর্ষে কার্যত খাঁচাবন্দি এবং এই অবস্থার জন্য দায়ী একমাত্র কল্যাণ চৌবে, উন্নতি সম্ভব যদি কল্যাণ চৌবেকে ইমিডিয়েটলি স্টেপ ডাউন করা হয় এবং যত না দেরি করবে ভারতীয় ফুটবলের জন্য তত খারাপ দিন আগামী দিন আসতে চলছে। এটা আমরা বলছি না, ভারতীয় ফুটবলের কোচ ইগর স্টিমাক যা বলে গিয়েছেন। এবার আসছি আমি আসল ঘটনায়। দেখুন, এটা তো ঘটনা, এই ধরনের ঘটনার পরে যে কোনো সুস্থ স্বাভাবিক সুস্থ বুদ্ধির মানুষ জাস্টিস চাইবেন। ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থক জাস্টিস চেয়েছেন, এটাই অন্যায় কিছু নেই। কিন্তু সমস্যাটা হলো অন্যখানে, যেইভাবে এই ঘটনাকে সামনে রেখে একটার পর একটা ফেক নিউজ মার্কেটে ছড়িয়ে দেওয়া হলো, এবং আজকে যখন পোস্টমর্টেম, দেখুন পোস্টমর্টেম রিপোর্টও কিন্তু প্রকাশ্যে আসার কথা নয়, এটা একমাত্র তদন্তকারী সংস্থা বা পরিবার নির্যাতিতা তার কাছে থাকার কথা। অথচ আমরা দেখলাম বহু সংবাদ মাধ্যমের হাতে সেই রিপোর্ট পৌঁছে গিয়েছে এবং তারা কেউ রিপোর্টকে কোট করেছেন, কেউ কেউ তো রিপোর্টটা সরাসরি তাদের অনলাইন ভার্সনে পোস্ট পর্যন্ত করে দিয়েছেন। সেখান থেকেই জানা যাচ্ছে যে সেই রিপোর্ট বলছে, পোস্টমর্টেম রিপোর্ট, যে মৃতার শরীরে কোনো হাড় বা তরুণাস্থি ভাঙা ছিল না। সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে সঞ্জয় রায়ের ব্লাড স্যাম্পেল, তার চামড়া, চুল, মৃতার নখে পাওয়া যে স্যাম্পেল পাওয়া গেছে তার সাথে ওই সামঞ্জস্য পাওয়া যাচ্ছে। পরিষ্কার বলা হলো 150 গ্রাম সিমেন্টের কথা ছড়িয়ে দিয়ে প্রায় 100 জন মানুষকে তাহলে সেই ধর্ষণে ইনভলভ থাকতে হয়। এই যে একটা নারকীয় ঘটনার আরও বড় করে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে, এবং আপনারা সকলেই জানেন এআই জেনারেটেড অডিও সবার কাছে পৌঁছে গিয়েছিল, কিভাবে নৃশংসভাবে সেখানে বিবৃত করা হচ্ছিল। যদি তারা সবই জানতেন, তারা তো তদন্তকারী সংস্থার কাছে এসে সেগুলো বলতে পারতেন। আজকে ইতিমধ্যে আমরা দেখেছি আপনার দলের তরফ থেকে কুণালদা গিয়েছিলেন এবং তিনি গিয়ে কিন্তু অনেকগুলো তথ্য ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে। সেই জায়গায় আমরা বলছি যে এই ঘৃণ্য ঘটনার চূড়ান্ত শাস্তি হোক, যেই অপরাধী হোক। কিন্তু কলকাতা পুলিশ যখন 24 ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করলো, আমরা আশা করেছিলাম যে সিবিআইতে এত দক্ষ তদন্তকারী সংস্থা, আজকে শিলাদিত্য দেখুন 6 দিন অতিক্রান্ত হয়ে গেছে, সিবিআই এর আউটপুট কি, সিবিআই এর ফার্দার প্রোগ্রেস কি, এখনো অবধি জিরো, যতটুকু আমরা জানতে পারি। অপেক্ষা করতে হবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যে যত প্রভাবশালী হোক না কেন, যার যে পলিটিক্যাল এফিলিয়েশন থাকুক না কেন, সবার আগে ধর্ষক যে তার চূড়ান্ত শাস্তি এনশিওর করতে হবে, এবং জাস্টিস তো এই মুহূর্তে দেবে তদন্তকারী। সেই জন্যই তো প্রত্যেকেই পথে নেমেছেন এবং বিভিন্ন প্রান্তে সেই ছবি দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে আলোচনায় ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন সিপিআইএম নেত্রী দীপশিতা ধর। দীপশিতা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনায় আসবো প্রত্যেকের কাছে। তার আগে দুই ফুটবল দলের সমর্থক, অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থক আমাদের সঙ্গে রয়েছেন, তাদের দুজনের সঙ্গে কথা বলে নেব। প্রথমে আমরা একটু কথা বলে নেব রজত শুভ্র নন্দীর সঙ্গে। রজত, আমরা জানি গতকালকে ঘটনা এবং তারপর আপনাকে আটক করা হয়েছিল, এই মুহূর্তে মুক্ত, কেন এই পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখুন, কেন এই পরিস্থিতি তৈরি হয়েছিল তার উত্তর আমার কাছে নেই। আমরা খেলা প্রেমী মানুষ, আমাদের ডার্বি যেহেতু বাতিল হয়ে গেছিল, আমরা চেয়েছিলাম তার একটা প্রতিকার হোক, এবং বর্তমান দিনে দাঁড়িয়ে যে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা জন্যই পুলিশ ফোর্স দিতে পারবো না প্রশাসনের তরফ থেকে এটা জানানো হয়েছে। তো সেই কারণে একটা এত ঐতিহ্যশালী একটা খেলা যেটা বাতিল হয়ে গেলে সব খেলাপ্রেমী মানুষের মনেই একটা প্রতিরোধ গড়ে উঠবে। তো সেই কারণেই একটা প্রতিবাদ মিছিল দু দলের সমর্থকরাই এক হয়ে করতে চেয়েছিলেন। সেখানে যেভাবে পুলিশ অত্যাচার করে, এবং তার আগে প্রতিবাদ মিছিল যাবো কি যাবো না সেটা তো আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, কিন্তু তার আগে দুপুর 12টা থেকে যেভাবে থানা থেকে ফোন করে আমাকে বারবার বলা হয় যে তুমি প্রতিবাদ মিছিলে যাবে না, এবং তার 2 ঘন্টার মধ্যে আমাকে বাড়ি থেকে উইদাউট কোনো আইনি নোটিশ বা কোনো রিটেন লেটার ছাড়া আমাকে সাঁতরাগাছি থানায় তুলে নিয়ে গিয়ে রাত 12টা অব্দি বসিয়ে রাখা হলো। এবং তারপর রাত 1:30টার সময় যেভাবে আমাকে বিধাননগর সাউথ থানায় তুলে নিয়ে গিয়ে আসামিদের সাথে লকআপে ঢুকিয়ে দেওয়া হলো, আমার ফোন নিয়ে নেওয়া হয়, আমার ওয়ালেট ওখানে জমা হয়ে যায়, এবং আমি যখন বাড়ির সাথে যোগাযোগ করতে চাই আমাকে বলা হয় যে না, কোনো যোগাযোগ করা যাবে না, সকাল 10টার আগে স্যারেরা না এলে কোনো যোগাযোগ কথা বলা যাবে না। তো এতে শুধুমাত্র আমি কেন, জিনিসটা যদি আমার সাথে না হয় অন্য কোনো সমর্থকের সাথে করতো, সবার সাথে একই রকমের অনাচার করতো, এই জিনিসটা তো প্রতিবাদ হওয়া উচিত। রজত, আমাদের সঙ্গে থাকুন। রৌনক, আপনিও কিন্তু কালকে সামিল হয়েছিলেন সল্টলেক স্টেডিয়ামের সামনে, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন মনে হচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো সমর্থক হিসেবে? হ্যাঁ,
প্রথমে সবাইকে আমার অভিবাদন জানাই। পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল সেটা আর কিছুই নয়, একটা যুদ্ধের পরিস্থিতি। কারা যুদ্ধ করছে? একটা টোটালিটারিয়ান গভর্নমেন্ট এবং তার মাথায় বসে থাকা একজন ডিক্টেটর। কাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন? যাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন তারা এই ফুটবলের, বাংলার ফুটবলের সব থেকে বড় স্টেক হোল্ডার। একটা যুদ্ধের পরিস্থিতি, সমস্ত রাস্তা বন্ধ, মেট্রো বন্ধ, সব কিছু বন্ধ, এবং পুলিশ না দেওয়ার কারণে খেলা বন্ধ হয়ে যায়, অথচ হাজার হাজার পুলিশ আমাদেরই পয়সায় কেনা লাঠি রাইফেল উঁচিয়ে আমাদের দিকে তেড়ে আসেন। এটা একই সঙ্গে তিনটে জিনিসের জন্ম দেয়। আমাকে একটু অ্যালাউ করবেন, আমি অত্যন্ত সংক্ষেপে তিনটে কথা বলবো। এক, উদ্বেগ; দুই, লজ্জা; এবং এই দুয়ের ভেতর থেকে উঠে আসা এক অদম্য আশা। উদ্বেগ কোথায়? কে তৈরি করছে এই উদ্বেগ? পুলিশ কালকে বলছে যখন আমাদের মারছে, তখন মারতে মারতে বলছে আপনারাই এই পরিস্থিতি সৃষ্টি করছেন। আমার মনে পড়ে যাচ্ছিল, কালকে ওই ভিড়ের মধ্যে বলতে পারিনি, আমি ছোট্টভাবে বলবো। 1937 সালে জার্মানিতে যখন নাসিবাদ উত্থান ঘটছে, সেই সময় পাবলো পিকাসো তার বিখ্যাত ছবি দ্য গুয়ের্নিকা এঁকেছিলেন। যখন নাৎসি বাহিনীর যে গোপন পুলিশ গেস্তাপো তাকে জিজ্ঞাসা করছে ডিড ইউ ডু ইট, উত্তরে পিকাসো বলেছিলেন নো ইউ ডিড। আমারও সেদিনে কালকে চিৎকার করে মার খেতে খেতে মনে হচ্ছিল, বলি এই পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, এই টোটালিটারিয়ান গভর্নমেন্ট যা একটা পুলিশ রাষ্ট্রের দিকে আমাদের নিয়ে যাচ্ছে, তারা তৈরি করছে। ফুটবল আমাদের মানবাধিকারের নিশান ঊর্ধ্বে তুলে ধরতে শেখায়। হিটলারের জার্মানিতে অ্যাডলফ হিটলার বন্ধ করতে পারেননি ফুটবল, মুসোলিনি পারেননি। বাঙালি হিসাবে লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। কিসের জন্য ফুটবল বন্ধ হচ্ছে? মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা না, একটা নারকীয় ঘটনা ঘটেছে, মানবাধিকারের চরম অবমাননা ঘটেছে, তার বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে প্রতিধ্বনিত হতে পারে। সেই প্রতিবাদকে সরকার কেন গায়ে মাখছেন? আমরা তো ধর্ষকদের বিরুদ্ধে, একটা প্যাট্রিয়ার্কি, একটা সংস্কৃতি, একটা ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছিলাম। সরকার কেন গায়ে মাখলেন এবং তার প্রধান কেন এটাকে বন্ধ করলেন? এই আশঙ্কা থেকে টিফো আসবে, ইত্যাদি আসবে। আমরা জানি ইতিমধ্যে আন্দোলনে এবং তারই সঙ্গে প্রতিবাদের ঝড় রাজ্য, দেশ এবং বিদেশেও আসে পড়ছে, সেই ছবিও কিন্তু আমরা তুলে ধরছি। জাস্টিসের জন্য তোমরাও পথে নেমেছো, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কি মনে হচ্ছে অতি দ্রুত পাওয়া যাবে? তদন্ত চলছে, সিবিআই তরফ থেকে ইতিমধ্যেই তদন্তের বিভিন্ন তথ্য এগিয়ে আসছে পরতে পরতে। না, আমার মনে হয় যে কথা, মানে মাফ করবেন, আমার গলার অবস্থা খুব খারাপ। কালকে সারাদিন বৃষ্টিতে ভিজে আমাদের মিছিল চলেছে। মানে রৌনক যেখানে শেষ করেছিল, আমি সেখান থেকেই কথাটা শুরু করব। এই যে পুলিশ যাদের বিরুদ্ধে একদম খড়গহস্ত হয়ে গেলেন, এরা কারা? প্রথম দিন থেকে আমরা শুনছি শাসক দলের লোকেরা মাঝে মাঝেই বলছেন রাজনীতি করবেন না, রাজনীতি করবেন না, এটাকে রাজনীতির ভাবে ব্যবহার করার চেষ্টা করবেন না। ওখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের সাপোর্টার হয়ে যারা গেছিলেন, ওই যে মানুষ, ওই যে ছেলেমেয়েগুলো, বাচ্চা ছেলেমেয়েগুলো আপনারা দেখাচ্ছেন ছবি, টি শার্ট পরে, নিজেদের টিফো নিয়ে, ফ্ল্যাগ নিয়ে, ব্যানার নিয়ে, এরা সবাই কোনো রাজনৈতিক দলের কর্মী। এরা ওইখানে রাস্তায় নেমেছেন কারণ এমএলএ হতে চান, এমপি হতে চান, এদের নিজেদের কোনো অ্যাসপিরেশন আছে, পলিটিক্যাল অ্যাসপিরেশন রয়েছে। যারা কন্টিনিউয়াস বলে যাচ্ছেন রাজনীতি করবেন না, তারা কারা? যারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে টিকিট পান, নির্বাচনে লড়েন, সিনেমা করেন এবং এই পুরো বর্বরতাটায় মৌনতা ধরে থাকেন। ফলে আমরা যখন কালকে ওই রাস্তায় নেমেছিলাম, আমি ব্যক্তিগতভাবে একজন ইস্টবেঙ্গল সমর্থক হয়ে নেমেছিলাম। আমার মনে হয়েছিল আমাদের ডার্বি, আমাদের প্রাণের প্রিয় স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের সামনে গিয়ে আমাদের কথা বলাটা আমাদের অধিকার। ও বলছিল রৌনক, আমাকে সকালবেলা থেকে বিধাননগর থানা থেকে ফোন এসছে, আমি দেখাতে পারি কল লিস্ট। প্রথমে একজন মহিলা ফোন করে বললেন যে আপনি আসবেন না, বাকিরা আসছে, আপনি আসলে সমস্যা হবে, আপনি লোকজন নিয়ে আসবেন। আমি বললাম আমি কোনো লোকজন নিয়ে আসবো না, আপনারা সব প্রমাণপত্র তৈরি থাকবেন, আমি একা আসবো। দ্বিতীয়বার একজন ফোন করে বললেন যে আপনি ফেসবুকে পোস্ট করুন, আপনি বলুন যে আজকের এই প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। আমি কে? বিধাননগর পুলিশ স্টেশন। আমি দেখাতে পারি, এখন আমার কাছে কল লিস্ট আছে, আপনারা যদি নাম চান আমি নাম পর্যন্ত দিতে পারি। আমি বললাম যে আমি তো ডাকিনি, ইস্টবেঙ্গল মোহনবাগানের সাধারণ সমর্থকরা ডেকেছেন, আমি সেই ডাকে সাড়া দিয়েছি। যে কাজ আমরা করেছি সেটা খালি এই কলটাকে অ্যাম্পলিফাই করা, আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমার প্রশ্ন হচ্ছে ভয়টা কিসের? যে পরিমাণ পুলিশ আপনারা মোতায়েন করেছেন, সেই পরিমাণ পুলিশ দিয়ে আপনারা ডার্বি করাতে পারতেন না? নাকি ভয় ছিল? ডার্বিতে 60,000 মানুষজন, ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান প্রথমবার তাদের এতদিনের চিরাচরিত সমস্ত বৈরিতা ভুলে একসাথে ওই আওয়াজটা তুলতো যে 2 গ্যালারি 1 স্বর, জাস্টিস ফর আরজি কর। আপনারা কি সেই আওয়াজটাতে ভয় পাচ্ছেন? আপনাদের তো ভয় পাওয়ার কথা না। অরূপদা বললেন তারাও জাস্টিস চান, আমরাও তো একই কথা বলছি। জাস্টিস ফর আরজি কর এই প্রশ্ন করার জন্য ওই ছেলেমেয়েগুলোকে মারছেন কেন? কারা মারছেন? ওই পুলিশের লাঠি ধরা মানুষগুলো কোন সরকারের?
কেন ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের জার্সি পরে যাওয়া ছেলে মেয়েগুলো কোন রাজনীতির কথা বলছেন যাতে আপনারা ভয় পাচ্ছেন? নাকি জাস্টিস ফর আরজি কর, রাস্তায় নেমে প্রতিবাদ করাটাতেই আপনারা ভয় পাচ্ছেন, স্বৈরাচারীরা যেমন ভয় পান আর কি? অরুণদা, অনেকগুলো প্রশ্ন রয়েছে, আসবো, কিন্তু তার আগে অরিন্দমবাবু আপনার কাছে আসবো। খালি যোগ করে দেবো, পোস্টমর্টম রিপোর্টের প্রসঙ্গ ইতিমধ্যেই উঠে আসছে সেই জায়গা, এবং গুজব ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই এখনো পর্যন্ত যা আপডেট 280 জনকে নোটিশ দেয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এই পুরো ঘটনায় গুজব ছড়ানোর অভিযোগে। অরিন্দমদা, পুলিশ হ্যাজ গট দ্য ফুল পাওয়ার, নোটিশ দিতেই পারে। সেই নোটিশে যদি তাকে আটকায়, হাইকোর্ট আবার এটা রিভোক করে দিতে পারে। সেই পুলিশকে আজকে ভর্ৎসনা করতে পারে। আজকে শিলাজিৎবাবু আপনাকে বলছি, যারা আজকে বক্তব্য রাখলেন, আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি। ভারত স্বাধীনতার পরে এখন পর্যন্ত রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ যদি মিছিল করে আইন শৃঙ্খলার ভিতরে যদি বক্তব্য রাখে, সেটা তাহলে ভুল। আজকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং আজকে একটা ন্যায্য দাবি নিয়ে যদি গিয়ে থাকে, পুলিশ যদি মনে করে থাকে দ্যার ইজ সিরিয়াস অ্যাপ্রিহেনশন অফ বিচ অফিস, তার আটকাতে পারে, ভুল। গতকালকে IMA ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যদি সেই সমস্ত নিয়ে হইচই করতে পারে, সেটাও ভুল। গতকালকে কলা মন্দিরে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে আমি ছিলাম। সেখানে অনুষ্ঠান শেষে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মিস্টার অনুপ জালোটা এসেছিলেন। আমাকে যখন ইন্ট্রোডিউস করাচ্ছে, আমি বাহবা নিতে চাচ্ছি না, ইন্ট্রোডিউস করাচ্ছে যে পুলিশ অফিসার অমুক অমুক, হি ইজ দ্য পুলিশ অফিসার। আপনি জানেন উনি কি রিমার্কটা পাস করেছে অনুপ জালোটা? অনেকে ছিল সেখানে, বলছে যে ভাই কলকাতা মে ক্যা হো রাহা হ্যায়, আপনি এটা বন্ধ করতে পারবেন? হোল ওয়ার্ল্ডে উনি ঘুরছে, উনি বলতে পারতে পারেন যে বলছে এই কথা যে আমি কলকাতাকে কত ভালোবাসি। অলরেডি এই প্রশ্ন এসে গেছে। এবার আপনাকে বলি যে আপনাদের মধ্যে অনেকে আমাকেও প্রশ্ন করেছেন যে হোয়াট ইজ 163। ভাই আপনারা শুনে রাখুন, 1/7/2024 BNSS মানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যে আইনটা হয়েছে, সেটাতে হচ্ছে গিয়ে 163-তে আমরা যেটা CRPC-তে 144 বলি, সেই 144টা এখন 163 হয়ে গেছে BNSS। কি পুলিশ যদি মনে করে থাকে 5 জনের বেশি এবং সেখানে যদি অ্যাপ্রিহেনশন অফ বিচ অফ পিস হয়, ইনফরমেশনটা যদি আসে, পুলিশ হ্যাজ গট ফুল পাওয়ার। আমার একটা প্রশ্ন আপনাকে, যে পুলিশ আজকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং যারা বক্তব্য রাখছে, কালকে আমি শুনছিলাম, আই এম অলসো দ্য ফুটবল প্লেয়ার, কিন্তু সেই পুলিশই আজকে আরজিকর হসপিটালে 150 মানুষের মব আটকাতে পারলো না। তাদের কাছে কোনো খবর ছিল না, তাদের কাছে এই খবরটা ছিল না যে দেয়ার ইজ সিরিয়াস অ্যাপ্রিহেনশন অফ বিচ। তারা আজকে পুলিশ, একজন মহিলা পুলিশের যেভাবে নাকি সাস্টেন্ড সিভিয়ার ইনজুরি ইন হার হাইস। আচ্ছা আপনি আমাকে বলুন, পুলিশ আজকে মহিলা বাথরুমের ভিতরে লুকাচ্ছে, তো পুলিশের কাছে ইনফরমেশনটা ছিল না। র্যাপিড অ্যাকশন ফোর্স থেকে শুরু করে হাইকোর্ট যে প্রশ্নটা করার পরে CBI-কে দিয়ে দিল। আমার প্রশ্ন হচ্ছে, লাস্ট একটা কথা বলি শিলাজিৎ বাবু, যে যদি মনে করে থাকে অন অ্যাকাউন্ট অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি, সলিডারিটির উপরে যদি আজকে পুলিশ অ্যাকশন নিতে পারে, এখানে আমার কোনো অবজেকশন নেই। কিন্তু আপনি আমাকে বলুন যে মুর্শিদাবাদে যে হুমায়ুন কবির, আজকে কোচবিহারের যে আজকে উদয়নবাবু, একের পর এক যেভাবে নাকি অন্যায় অত্যাচার, যেভাবে কথাবার্তা বলছে, যেভাবে আজকে আমাদের হিন্দু মুসলিম নিয়ে যেভাবে কথা বলছে, আচ্ছা কই তার এগেনস্টে তো এখন পর্যন্ত কোনো নোটিশ গেল না, তাকে তো ডাকা হলো না। আজকে আপনি আমাকে এই উত্তরটা দিন যে মানুষের যে ইউনিফর্ম, মানুষের যে চামড়া, সেই আইনটা কি আজকে এই CRPC এভিডেন্স অ্যাক্ট আজ সমস্তগুলো চেঞ্জ হয়ে গেছে? চেষ্টা করবো অরিন্দমবাবু উত্তর খোঁজার। অভ্র, দেখুন, প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের পূর্ণ অনাস্থা থাকলেও খেলোয়াড় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। এবার অরূপদা প্রথমে একটা কথা বললেন, পোস্টমর্টম রিপোর্ট উদ্ধৃত করে উনি 151 গ্রাম ওজনের কথাটা বললেন। অরূপদার এটা জানা উচিত যে ফিমেল জেনিটালিয়ার ওজন কিন্তু হয় 60 থেকে 70 গ্রাম, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে নাকি লেখা রয়েছে যে 151 গ্রাম ফিমেল জেনিটালিয়ার ওজন পাওয়া গেছে এই নির্যাতিতা মহিলার। এবার আমি বিনীত গোয়েলের কাছে এটা জানতে চাই যে দাদা, আপনি তো খুব খেটে খুঁটে প্রেস কনফারেন্স করে লোকজনদেরকে বুঝিয়ে দিয়েছেন যে ওই 151 গ্রামটা হচ্ছে ফিমেল জেনিটালিয়ার পূর্ণ ওজন। এবার বাকি ওজনটা কিসের এবং কিভাবে এলো, এটা যদি আপনি পরের দিন প্রেস কনফারেন্স করে একটু গোজামিলে অঙ্কটা মেলানোর চেষ্টা করেন, আমরাও বাধিত হব। কিন্তু কামিং ব্যাক টু খেলোয়াড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি গতকাল দেখছিলাম ANI-তে নির্যাতিতের বাবা একটা ইন্টারভিউ দিয়েছেন। অনুরোধ করবো অব্র, অবশ্যই করে রাজনৈতিক বক্তব্য থাকবে, পাল্টা বক্তব্য থাকবে। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তোমারও মুখ্যমন্ত্রী, এখানে সকলকার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, আমাদেরও সকলকার মুখ্যমন্ত্রী, তাই এই পদ
সেই পদকে আমরা সম্মান দিয়ে কথা বলবো। সম্মান দিয়েই তো খেলোয়াড় বলছি, অসম্মান করে বলছি না। অভ্র ইন্ডিকেশন পরিষ্কার হয়, অভ্র ইন্ডিকেশন পরিষ্কার হয়। না, আমি ইন্ডিকেশন কিছু দিচ্ছি না। তোমার দলের একটা বক্তব্য থাকতে পারে, আপনি কাউকে আটকান নি, আমাকে প্লিজ বলতে জায়গায় তার যে পদ, সেই পদকে আমরা অসম্মান জানাতে পারি না। গণতান্ত্রিক অধিকার, আলোচনা থাকতে পারে, গণতান্ত্রিক অধিকার, ওনাকে খেলোয়াড় বলে আমি বলতেই পারি। রাজনৈতিক বক্তব্যে রাজনৈতিক বক্তব্য থাকতে পারে, কিন্তু সেই পদকে অসম্মানের জায়গায় আমরা না নিয়ে গিয়ে কথা বলবো। বলো বলো না, কাইন্ডলি আমাকে বলতে দাও, এবং এই সময়টা যেন অবশ্যই বলা হোক। পরিষ্কার ব্যাপার, আমি পূর্ণ সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খেলোয়াড় বলেছি, এবং কেন বলছি এবার আমি কোরোবোরেট করে দিচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে নির্যাতিতার লাশটি সৎকার অবধি তিনি নাকি জেগেছিলেন, এবং পুলিশ কমিশনারের সঙ্গে রাত 2টো অবধি উনি কলে কানেক্টেড ছিলেন। আমি গতকালই নির্যাতিতার বাবার একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে উনি বলছেন যে সৎকার করার জন্য কি এত তাড়াহুড়ো করা হয়েছে যে 3টে ডেড বডি ওখানে লাইনে ছিল সৎকার করার জায়গায়, ক্রিমেটোরিয়ামে, তাদেরকে বাইপাস করে এই নির্যাতিতার দেহটাকে সৎকার করে দেওয়া হয়। এটাকে খেলা বলবো না তো কি বলবো, আমি সিরাজুদ্দৌলার কাছে জিজ্ঞেস করতে চাই। আরও কোথায় খেলা আমি বলে দিচ্ছি। প্লেস অফ অকারেন্স নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। এবার আমি দেখছিলাম সংবাদ মাধ্যমে আমাদের রাজ্যের সম্মানীয় আরেকজন বড় খেলোয়াড় পিডব্লিউডি মিনিস্টার, উনি বলেছিলেন যে ওয়ার্ক অর্ডার নাকি ওই হাসপাতালে কাজ করার বেরিয়েছিল আগে, কিন্তু এই দলের একজন মহান নেতা কুণাল কুমার ঘোষ উনি নিজে একদিন আগে বলেছেন যে এভাবে একদিনের মধ্যে ওই জায়গাটা ভাঙচুর করা ঠিক হয়নি প্লেস অফ অকারেন্সে। এবং আপনি এই কনটেক্সটে এটাও আনুন যে ডক্টর সন্দীপ ঘোষ, এই সম্মানীয় আরেক বড় খেলোয়াড়, উনি এএনআইতে ঘটনা ঘটার পরের দিন কি বলেছিলেন? উনি বলেছিলেন উনি নাকি আপ্রাণ চেষ্টা করেছিলেন মেয়েটার প্রাণ বাঁচানোর, কিন্তু মেয়েটার প্রাণ নাকি বাঁচানোটা ওনার পক্ষে সম্ভব হয়নি। এটা এএনআইতে উনি বলেছেন, এবং উনি এটাও বলেছেন যে ওয়ার্ক অর্ডার উনি দিয়েছেন এবং ছাত্রদের দাবি অনুযায়ী ওখানে ভাঙচুর করা শুরু হয়েছে। এবার আমি কুণাল ঘোষের কথা ধরবো, ডক্টর সন্দীপ ঘোষের কথা ধরবো, নাকি পিডব্লিউডি মিনিস্টারের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবার আপনাদের স্বাগত। জনগণ মনত। একদিকে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল থেকে, আর অপরদিকে তৃণমূলের অন্দরেও ভিন্ন সুর। সুখেন্দু শেখর রায়, তৃণমূলের রাজ্যসভার সাংসদ, কি বলেছেন শোনাবো। গণ আন্দোলনকে দেখে বিশেষভাবে অনুপ্রাণিত, শুধু আমি এখানে, বহু মানুষ অনুপ্রাণিত। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন 75 বছরের বৃদ্ধ হিসেবে যে এই আন্দোলনকে দেখে সবারই শিক্ষা নেওয়া উচিত যে যদি কোথাও অত্যাচার হয়, যদি কেউ সেই অত্যাচারকে যদি সেটাকে অন্য মুখে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধে কিভাবে বিক্ষোভ হতে পারে তার একটা নমুনা আমরা সম্প্রতি দেখছি। এবং এখান থেকে দেখে আমাদের যেমন বঙ্গভঙ্গ আন্দোলনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, একইভাবে আজকে নারী জাতির উপর যে আক্রমণ, তার বিরুদ্ধে যে পুরুষ নারী আবাল বৃদ্ধ বনিতা যেভাবে রাস্তায় নেমে তার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন, সেখান থেকেও সবাইকে আগামী দিনে আরও বেশি অনুপ্রাণিত হওয়া দরকার বলে আমি মনে করি। এই আন্দোলন দেখে অনুপ্রাণিত হওয়ার কথা বলছেন সুখেন্দু শেখর রায়, আর অপরদিকে উদয়ন গুহ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা কি বলছেন শোনাবো। যে সমস্ত শিল্পীরা আছেন তারা বলুন না যে আমাদের সিনেমা এখন দেখাবেন না, আমাদের এখন বাংলাতে এক দুঃসময় চলছে, কোনো বিনোদনের জায়গা নেই, সব সিনেমা আমাদের বন্ধ করে দিন, ফলে শুধু নয় ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিন। তবে না হবে নিজের রোজগারের পথটা বেশ সুন্দর করে রেখে দিচ্ছে, যেন নিজের রোজগারটা যেন কোনো মতো নষ্ট না হয়, অন্য রোজগারটা নষ্ট হোক সেটাই আপনারা চাইছেন। বা সরকারি সাহায্যে দুর্গাপুজো করবেন, তার সেসব ক্লাবের কাছে যে কোনো আমরা কোনো অনুষ্ঠান করবো না, আমরা উদ্বোধনও করবো না, আমরা গানও গাইবো না, আমরা সেখানে যাবো না, বলুন না। যে কোনো সময় গ্রামের মহিলারা আন্দোলনে নামেন, তারা মদের ঠেক ভেঙে দেন, তারা জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন, কিন্তু মদের ঠেক ভাঙার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও চুল আনা কোনো মহিলাকে দেখিনি যে জুয়োর ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য, মদের ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য রাস্তায় নামছেন। কেন নামেন না? কারণ ওটার মধ্যে ঠিক আবেগটা আসে। তাই আমি বলি যে ঘর সামলান। অরূপদা, দলের মধ্যেই তো ভিন্ন সুরে আন্দোলন নিয়ে
না দেখুন, পরিষ্কার কথা, প্রথমত আমি এই যে বক্তব্যটা শোনালেন উদয়ন গুহ, আমি এই মন্তব্যের আমি তীব্র বিরোধিতা করছি একটাই কারণে। তার কারণ আমাদের দলের প্রচুর সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি রয়েছেন যারা চুল স্ট্রেট করেন, সেটা অন্যায় কিছু হতে পারে না। জিন্স পরেন তাদের কমফোর্টেবিলিটির জন্য, সেটাই কোনো অন্যায় থাকতে পারে না। জিন্স পরা মানে বা চুল স্ট্রেট করা মানে সে আন্দোলন করার অধিকার রাখবে না, এই কথা যারা বলেন আমি জানি না তা আজকের এই যুগে বসে কি করে এই কথা তারা বলতে পারেন। এই কথার আমি দলগতভাবে আমার এই শব্দকে আমরা এন্ডোর্স করছি না। দ্বিতীয়ত, এখানে আমার বিজেপির প্রতিনিধি হঠাৎ করে বললেন খেলোয়াড় খেলোয়াড় ইত্যাদি কথা। তো ভারতবর্ষের বুকে এত বড় বিশ্বব্যাপী খেলোয়াড়কে ভুলে গেলেন যে ভোট আমি তোমার বলার সময় একটা কথা বলি, আমার মনে মুশকিল হচ্ছে ভোট আসলে তো আমরা দেখেছি সবচেয়ে সেরা খেলোয়াড়কে জার্সি বদল করে বাংলার ভোটের আগে রবীন্দ্রনাথ সেজে চলে গেল। এই কদিন আগে রাজস্থানে গিয়ে আবার পাগড়ি পরে নতুন খেলোয়াড় হয়ে গেল। এক জায়গায় গিয়ে বলছে যে আপনাদের সম্পত্তি মুসলমানদের, যাদের জাদা বাচ্চা पैदा करते हैं उसको दिया जाएगा। আবার বারাণসীতে এসে অন্য খেলা খেলে বলছে যে मैं सार्वजनिक नहीं रहूंगा तो हिंदू मुसलमान करता हूं। তো মুশকিলটা হচ্ছে ন্যারেটিভটা তৈরি কি করে হচ্ছে। আমি আসছি, এক হচ্ছে ফেক নিউজ, দ্বিতীয় কথা হচ্ছে মানুষের মধ্যে নিশ্চিতভাবে মানুষের মধ্যে এই ঘটনার পর ক্ষোভ থাকবে, এটাই স্বাভাবিক। মানুষ ন্যায়ের দাবিতে আন্দোলন করবে, তাতে কোনো দ্বিমত নেই। যে মহিলারা 14ই আগস্ট রিক্লেম দ্য নাইটে গিয়েছিলেন, অসংখ্য সাধারণ ঘরের মহিলারা গিয়েছিলেন, সেই সাধারণ মানুষের আন্দোলনের প্রতি সম্পূর্ণভাবে শ্রদ্ধা রেখেও বলছি। আজকে যারা বলছেন এত বড় বড় কথা, এই বিজেপি কথায় কথায় জয় বাংলা স্লোগানকে ক্যারিকেচার করেন, বিজেপি কথায় কথায় বাঙালি হলে বাংলাদেশি বলে বাংলাদেশ চলে যা বলে, সেই বাংলাদেশের স্লোগানকে হাতিয়ার করতে হচ্ছে দফা এক দাবি এক। আসলে রাজনৈতিক দেউলিয়াপনা কোথায় আসে আমরা তো বলছি, ওই জন্য খেলোয়াড়ের কথাটা ধার করতে হয়। সুখেন্দু শেখর রায়ের বক্তব্য আমরা পরিষ্কার বলছি, সুখেন্দু দা তার পার্সোনাল ক্যাপাসিটিতে যে কথা বলেছেন সেই কথাকে দল এন্ডোর্স করে না। একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, আজকে পরিষ্কার বলে দিচ্ছি, আমরা পরিষ্কার সুখেন্দু শেখর রায় যে কথাটা বলেছেন, দল জাস্টিস চাইছে, সরকার জাস্টিস চাইছে, জাস্টিসটা দেবে এখন কে? জাস্টিস দেবে তদন্তকারী সংস্থা, জাস্টিস দেবে তদন্তকারী সংস্থা, জাস্টিস চাইতে সবার আগে চাইতে হবে। যখনই সিবিআই এর মুখ্যমন্ত্রী বলছেন উনি ন্যায় বিচার চান, কার বিরুদ্ধে ন্যায় বিচার চান? স্বাস্থ্য দপ্তর ওনার হাতে, পুলিশ মন্ত্রী উনি, এই ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের পেটানো পুলিশ, একটু নিয়ন্ত্রিতভাবে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যাতে রাজ্য, দেশ, কলকাতা এবং তারই সঙ্গে কিন্তু বিদেশ পর্যন্ত, প্লিজ 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 অব্র একটা অনুরোধ করবো, অব্র এমন একটা বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলছি। বিগত কয়েকদিন ধরে তদন্ত হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন জায়গায় নানান ঘটনা আমরা তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু একটু নিয়ন্ত্রিতভাবে কথা বলা অনুরোধ করবো। শুধু তাই না, আজকের দিনটা প্লিজ 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 আমি দীপশিদার কাছে প্লিজ 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 অনুরোধ, প্লিজ প্লিজ আমি একটা অনুরোধ করবো, কথা থাকবে, বক্তব্য থাকবে। আজকের দিনটাও তো ভাবতে হবে, রাখি বন্ধন উৎসব, সেদিন কেউ এই নিয়ে কথা বলতে হচ্ছে। এই নির্যাতিতা কারো হাতে রাখি বাঁধবেন এই মুহূর্তে যে ছবি, প্লিজ একটু থামো, এই মুহূর্তে সঙ্গীত শিল্পীরা রাস্তায়, সেই ছবি তুলে ধরছি, সঙ্গীত শিল্পীরা রাস্তায়, প্লিজ 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 করতে পারেন, রাত্রিরে কাজ করতে পারেন, সেইটার জন্য সুরক্ষিত পরিবেশ তৈরি করা দরকার, সেটাও আমাদের দাবি। কিন্তু তারও আগে আরজিকর কাণ্ডে যারা জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। মহিলারা রাত্রে বেরোতে পারবেন না বা যে ধরনের কমেন্ট, বিভিন্ন রকম কমেন্ট আসছে, সেই কমেন্টগুলো নিয়ে কি মনে হচ্ছে, কি উত্তর হওয়া উচিত এই সময়? আমার মনে হয় সেটার আগেও এই আরজিকরের ঘটনা অত্যন্ত ঘৃণ্য একটা ঘটনা ঘটেছে, একটা নক্কারজনক ঘটনা ঘটেছে আমাদের শহরের প্রাণকেন্দ্রে। সেইটার বিচার হওয়া, সেইটার দোষীদের শাস্তি পাওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া, এইটা সবার আগে দরকার। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে সাদার্ন এভিনিউ থেকে যে মিছিল শুরু হয়েছিল, সঙ্গীত জগতের সমস্ত কলাকুশলীদের নিয়ে, শিল্পীদের নিয়ে, মিউজিক ডিরেক্টররা, সঙ্গীত শিল্পীরা সকলে রয়েছেন, তাদের গলায় একটাই সুর, উই ওয়ান্ট জাস্টিস। এবং সর্বত্র যেভাবে প্রতিবাদ শুরু হয়েছে, দেশ জুড়ে এই প্রতিবাদের রেশ ছড়িয়েছে এবং সেই কথাই কিন্তু সকলে বলছেন, উই ওয়ান্ট জাস্টিস। ববিতা এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছে, ইতিমধ্যে মোমবাতি নিয়ে মিছিলে সামিল হয়েছেন সঙ্গীত জগতের বিশিষ্টরা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দীপশিতা, আমরা তৃণমূলের মধ্যেও কিন্তু অন্য সুর শুনতে পাচ্ছি, এর অপরদিকে উদয়ন গুহ এবং তারই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিদান।
না, আমার কিছু দুটো কথা বলা আছে। দেখুন, উদয়নবাবু কি বললেন, কল্যাণবাবু কি বললেন, আমি তাতে কমেন্ট করব না, কারণ আমার মনে হয় আপনি তাকেই কমেন্ট করেন, তাকেই প্রশ্ন করেন যার থেকে আপনার এক্সপেকটেশন থাকে। কল্যাণ ব্যানার্জি কি, আমি তো পুরো ইলেকশনটায় দেখেছি, উনি আমার বিরুদ্ধে এবার দাঁড়িয়েছিলেন। উনি প্রচার করার সময় বলেছিলেন যে সিপিআইএম সন্ধ্যেবেলা কোনো প্রোগ্রাম করছে না, কারণ সন্ধ্যেবেলা সিপিএমের প্রার্থীকে দেখা যায় না। এখন সেই মানুষের কাছ থেকে আমি কি জেন্ডার সচেতন, লিঙ্গ সচেতন কমেন্ট আশা করবো? ফলে ওনার সম্পর্কে বা ওনাদের সম্পর্কে, উদয়নবাবু সম্পর্কে আমি কিছু বলবো না। কিন্তু যে কথা আমি বলবো, এখানে বারবার এই প্রশ্নটা তৃণমূল তুলছে যে বিচার চাইছেন কার কাছ থেকে? বিচার চাইছেন সিবিআই এর কাছে, চান সিবিআই এর সামনে গিয়ে ধর্ণা করুন। আমার প্রাইমারি প্রশ্ন, আমরা সবাই জানি যে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনায় নির্যাতিতার বডিটা হচ্ছে সবচেয়ে প্রাইমারি এভিডেন্স। কেন তার বডিটা অত সত্বর পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো, এই নিয়ে প্রশ্ন হবে না? আপনারা বলছেন বিচার করবে, ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনটা হবে কোথায়? আমরা জানি সেক্সুয়াল অ্যাসল্টের ক্ষেত্রে যদি মৃতা হয় সেখানে একটা সেকেন্ড টাইম পোস্টমর্টেমের জায়গা থাকে। মমতা ব্যানার্জি নিজে বলছেন 10 দিনে না পারলে আমি সিবিআইকে দিয়ে দেবো। সিবিআই অ্যাকচুয়ালি ওই পুরো কাজটা করবে, তদন্তটা করবে কি করে? আপনি এত তড়িঘড়ি করে কেন ওই বডিটাকে পুড়িয়ে দিতে চাইলেন? যে কথা হয়েছে ওই বিল্ডিং ভেঙে দেওয়ার কথা, আমরা গেছিলাম, এসএফআই ডিএফআই সে সময় প্রেজেন্ট ছিল। আমরা যখন খবর পাই ওইখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, ওই একই এরিয়াতে ভাঙচুর হচ্ছে, আমরা গিয়ে সেটাকে রেজিস্ট করার চেষ্টা করেছি। ব্যাপারটা এটা নয় যে ওই ঘরটা ভাঙচুর হচ্ছিল না সেই ঘরটা ভাঙচুর হচ্ছিল। যখন এমন একটা সেন্সিটিভ ইস্যু যেখানে বিভিন্ন রকম বায়োলজিক্যাল এভিডেন্স থাকতে পারে, কেন সেই পুরো ফ্লোরটাকে আলাদা করে রেস্ট্রিক্ট করা হবে না? কেন সেখানে বাইরের লোককে ঢুকিয়ে একটা নতুন একটা জায়গাকে ভেঙে সেখানে নতুন কনস্ট্রাকশন শুরু হবে? আমাদের প্রথম থেকে মনে হয়েছে there is something fishy। এই যে উনি বলছিলেন, আমি লাস্ট একটা কথা বলবো, প্রিন্সিপালের কথা। আমরা সবাই জানি, আমি কোনো ফেক নিউজে যাচ্ছি না, এখন কিছু বললেই তো সেটাকে ফেক নিউজ বলে দেওয়া হচ্ছে। যে মেয়েটিকে টালা থানা গ্রেফতার করেছে ফেক নিউজ ছড়ানোর অপরাধে, সেই মেয়েটির একমাত্র অপরাধ ছিল সে ফেসবুকে লিখেছিল রিজাইন মমতা ব্যানার্জি। আমি জানি না হোয়াট সর্ট অফ ফেক নিউজ ইজ দ্যাট। দ্য লাস্ট থিং দ্যাট আই ওয়ান্ট টু সে, মৃতার বাবা বলেছেন হাসপাতাল থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার, আমি যদি ভুল না করি, তিনি ফোন করে বলেছিলেন আত্মহত্যা করেছেন। এখনো পর্যন্ত সেই ভদ্রলোকও বলা যাবে না, হোয়াট এভার দ্যাট ইন্ডিভিজুয়াল ইজ, তাকে কেন জেরা করে গ্রেফতার করে কারা তাকে বলতে বলল, কার নির্দেশে কার আদেশে তিনি বললেন? এবং এই যে প্রিন্সিপাল মহাশয় যিনি ওখানে মোরাল হাইগ্রাউন্ড নিয়ে চিঠি লিখে বললেন আমি কাঁদতে কাঁদতে আমার সন্তানের মুখের কথা ভেবে পদত্যাগ করছি, তিনি কি করে সত্তর তার 2 ঘন্টার মধ্যে আরেকটা মেডিকেল কলেজের মাথায় বসে গেলেন? আমরা তো স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করব। প্রশ্ন উত্তর খোঁজার আমরা সবাই চেষ্টা করছি। প্লিজ বিশেষ করে যে প্রশ্নগুলো দীপশিতা তুলে ধরেছে অরিন্দম বাবুর কাছে, সেই জায়গাগুলো নিয়ে আসবো, কিন্তু একটা বিরতির পর সঙ্গে থাকুন। কেন টাকা হচ্ছে না? এখন কেন তাকে ইন্টারোগেশনের আওতায় আনা হয়নি? যখন মমতা ব্যানার্জির হাতে ছিল, যখন পুলিশের হাতে ছিল, তখন কেন এই প্রিন্সিপাল মহাশয়কে ছাড়া হয়নি? অরিন্দমদা, প্রথম থেকে যে প্রশ্ন উঠে আসছে রাজ্য সরকারের ভূমিকা এবং তদন্ত নিয়ে প্রশ্ন, কেন? না, সত্যি তাই। আমি প্রথম ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি যে পয়েন্টগুলো বলেছেন, উনি পোস্টমর্টম কি করে, বডি কি করে কাটে, ইনভেস্টিগেশনটা কি, শ্রোতাল রিপোর্ট কি করে, সিআরপিসিটা অত হয়তো জানে না, কিন্তু যা বলেছে তা আমাদের থেকে অনেক ভালো বলেছে। যারা আজকে এই কথাটা বলছেন, আমি শুধু একটি পয়েন্ট আপনাদের জিজ্ঞাসা করছি। আমরা রাজনৈতিক নেতা নেত্রী কী বললো আমরা জানি না, তাদের কর্মচারীরা হইচই করুক, কিন্তু আমরা যারা পুলিশের চাকরি করি আমরা তো হাইকোর্টের অর্ডারকে উই শুড কমপ্লাই উইথ দ্য ডাইরেকশন অফ দ্য হাইকোর্ট অর্ডার। কী বলেছে আমি পত্রিকার নামটা বলতে চাচ্ছি না। দেহ কি রাস্তায় পাওয়া গিয়েছে? চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট। একটা সরকারি হাসপাতালের ভিতরে কর্মরত অবস্থায় এক চিকিৎসকের দেহ পাওয়া গেল, সেখানে কিভাবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হয়, যেটা পরশুদিন আমি বলেছিলাম। হাউ ইউডি কেস স্টার্টেড, মাল্টিপল ইঞ্জুরি, হোল বডি। আপনি আজকে স্বীকার করছেন যে ইঞ্জুরি পড়ে মাল্টিপল ইঞ্জুরি, এখানে ইউডি কেস করে দিল। আরেকটা লাস্ট বলেছে যে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ কেন নিজেরাই অভিযোগ দায়ের করেনি, এটি গুরুতর গাফিলতি, যার জন্য আমি সিবিআইকে দিলাম। আমি এবার আপনাকে বলছি, খুব সংক্ষেপে, জাস্টিস আপনি আমাকে বলছেন, জাস্টিস আমাকে বলছেন, আপনারা বলুন আমাকে যে জাস্টিস যদি হয় তাহলে জাস্টিসটা কে দেবে? জাস্টিস দেবে সিবিআই। এতদিন ধরে পলিগ্রাফি টেস্টটা কেন হলো না?
না, আপনি সে তো বলুন আজকে 9 তারিখ থেকে পর্যন্ত আবেদন জানিয়েছে, তার জন্য ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে। হোয়াট ইজ পলিগ্রাফি টেস্ট? প্লিজ আমাদের সময় সংক্ষিপ্ত, প্রত্যেকের কাছে লাই ডিটেক্টর হচ্ছে পলিগ্রাফি টেস্ট। অবশ্যই আমরা তার জন্য কি আপডেট হচ্ছে অবশ্যই করে জানাবো। প্রত্যেকের কাছে যেতে হবে জাস্টিসের জন্য। প্রত্যেকের রাস্তায় এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সঙ্গীত শিল্পীরা এবং সমাজের বিশিষ্টরা তারাও কিন্তু রাস্তায় নেমেছেন। আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জাস্টিস তার জন্য কি বলছেন, আমাদের সঙ্গে দুই সমর্থক রয়েছে, আরো একবার চলে যাব। প্রথমেই রজত, এক লাইনে কি প্রত্যাশা এই মুহূর্তে বিচারের দাবিতে? যতক্ষণ না সঠিক বিচার আমরা পাচ্ছি, সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ, কারণ আমার মা, দিদি, বোন সবাইকেই তো রাস্তায় বেরোতে হবে, সবাই কাজে যাচ্ছে, সবাইকেই রাস্তায় বেরোতে হবে, তাদের সুরক্ষাটা সবার আগে। তো যতক্ষণ না বিচার হচ্ছে, যতক্ষণ না প্রপার আসল অপরাধী ধরা পড়ছে, ততক্ষণ আমরা এর বিচার চাইবো। যতবার এরকম প্রতিবাদ মিছিল হবে, যতবার যাওয়া সম্ভব হবে। কি প্রত্যাশা রৌনক, খুব সংক্ষেপে? প্রত্যাশা আমার একটাই, এই ঘটনাটির যেমন বিচার হবে, দোষীরা শাস্তি পাবে, তার ব্যবস্থা করতে হবে, কিন্তু এইটাকে আমরা টেক দ্য ম্যাটার অ্যাজ ইট ইজ নিচ্ছি না। যতদিন এখানে ধর্ষকের রাজনীতি চলবে, ধর্ষণের সংস্কৃতি চলবে, ততদিন ফুটবল মাঠে গিয়ে আমরা ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে, ধর্ষণের সংস্কৃতি এবং পিতৃতন্ত্রের বিরুদ্ধে পোস্টার হাতে দাঁড়াবো। যতদিন তার জন্য লাঠির আঘাত নেমে আসে কোনো প্রশাসকের থেকে, কোনো শাসকের থেকে, সে লাঠির আঘাত পিঠে নিয়েই বুকে পোস্টার নিয়ে খেলা দেখতে যাব। আমরা আমাদের অন্যান্য অতিথিদের কাছে আসার আগে একবার শুনে নেব রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি কি বলেছেন। 356, 355 সেটা প্রেরোগেটিভ অফ হোম মিনিস্ট্রি, আমরা ওটা নিয়ে কনসার্ন নই। বাংলার জনগণ যেতে চাইবে সেটা হবে। বাংলার জনগণ যদি চায় যে হ্যাঁ কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন, বাংলার জনগণ গলা উঁচু করে সাধারণ মানুষ বলবে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন, অবশ্যই কেন্দ্রীয় হস্তক্ষেপ তখন হওয়ার প্রয়োজন হবে, প্রয়োজন হলে তখন কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে। অরূপদা খুব সংক্ষেপে প্লিজ। দেখুন, সাধারণ মানুষ যে জাস্টিস চাইছেন সেই জাস্টিসের প্রতি পূর্ণ সমর্থন। কেন্দ্রীয় হস্তক্ষেপের কথা বলেছেন সুকান্ত মজুমদার। কি বলছো, কুজোরও শখ হয় চিত হয়ে শুতে। সুকান্ত মজুমদার রাজনৈতিক ভাবে পারবে না, এই জন্য রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মারা ওরা জাস্টিস চাইছে না, ওরা কুর্সি চাইছে। বাংলার মানুষ জাস্টিসের জন্য রাস্তায় নামবে। সিপিএম বিজেপির অতৃপ্ত আত্মা তাদের আত্মার তৃপ্তি চরিতার্থ করার জন্য বাংলার মানুষ রাস্তায় নেবে না। দেয়নি বলেই 18 থেকে ভারতে নেবে, দেয়নি বলেই এত বড় বড় কথা বলছে যে অমিত মালবিয়া প্রথমে রেপিস্টদের জাত খোঁজে, এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের থেকে তারপরে তৃণমূল কংগ্রেস বড় বড় কথা বলছে, ক্রাইম সিনটাকে মাছের বাজার বানিয়ে দিয়েছে এই বিরোধ করে। আমরা দেখেছি পরিষ্কার লোকজন ঢুকে ভিডিও করেছে, পুরো ট্যাম্পার করেছে এভিডেন্স, তারপর এখানে এসে নাটক করছে তাদেরকে আলাদা করার জন্য। দুজনকে ইউ থামাবো, সময় সংক্ষিপ্ত তাই। দীপশিতা বলো। দীপশিতা, আচ্ছা, আমার খুব সংক্ষেপে কথা। প্রথম, আজকে রাখির দিন, আমি তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাবো। তারা একটা বন্ধনে আবদ্ধ করেছেন। ইস্ট বেঙ্গল, মোহনবাগান যারা এতদিন একে অপরের বিরুদ্ধে থাকতো, তারা রাখির বন্ধনে, ভালোবাসার বন্ধনে, আন্দোলন এবং ন্যায়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। দ্বিতীয়, বাংলার মানুষের একটা বুদ্ধিজীবী নির্ভরশীলতা ছিল, যে বুদ্ধিজীবীরা রাস্তায় না নামলে বাংলার মানুষ রাস্তায় নামতে পারতেন না। এইবারের আন্দোলন দেখিয়ে দিয়েছে মানুষই বুদ্ধিজীবী, অর্গানিক ইন্টেলেকচুয়াল আমরা যাকে বলি। কোনো পেড হলে থাকা বুদ্ধিজীবী রাস্তায় না থাকলেও সাধারণ মানুষ রাস্তার দখল নেবেন। এবং শেষ কথা, অরূপদা যে কথাটা বললেন, আমার মনে হয় উনি ইচ্ছা করে বলতে চাননি, কুজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছা, এটা পলিটিক্যালি ইনকারেক্ট স্টেটমেন্ট। আমি আশা করব সেটা অরূপদা শুধরে নেবেন। এবং যে শেষ কথা, আমরা যারা আজকে এখানে, মানে আমি মানুষ হিসেবে বলিনি কুজো মানে যেটা মাটির পাত্র, সেই সেন্সে বলা, সেই সেন্সে বলা। আমরা যারা এখানে আরজি করের ন্যায়ের জন্য রাস্তায় নেমেছি, আমরা কেউ উনাও, হাথরাস বা কাঠুয়াও ভুলে যাইনি। ফলে এই গণ আন্দোলনে পিতৃতান্ত্রিক মনুবাদী শক্তিরা যেন রুটি শেখার চেষ্টা না করেন। এই আন্দোলন সমস্ত ধরনের জেন্ডার জাস্টিস চাওয়া মানুষ, সেটা পার্ক স্ট্রিট হতে পারে, কামদুনি হতে পারে, উনাও হতে পারে, মূলত যে জায়গাটায় কিন্তু প্রত্যেকেই অপেক্ষা করছেন, অর্থাৎ জাস্টিসের জায়গা, বিচারের জায়গায় কত তাড়াতাড়ি পাওয়া যাবে তার জন্য কিন্তু আমরাও অপেক্ষা করছি। জনগণমনায় আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।